আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে শুরু করব। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। তো 5.1 বিবরণমূলক রচনা লিখি। তো আমাদের 100 পৃষ্ঠা থেকে 103 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেব এবং যতগুলো ছক দেওয়া দেখতে পাচ্ছ এই সবগুলো ছক হচ্ছে আজকে আমরা পূরণ করব। এবং কীভাবে খুব সুন্দরভাবে পূরণ করতে পারো আমি খুব ছোটো করে লিখেছি যাতে করে তোমরা বইয়ের মধ্যেও লিখতে পারো, ঠিক আছে? খুব বেশি একটা বড় করে নিই। তবে হ্যাঁ, এখানে আমাদেরকে একটু যেটি বলে দেওয়া আছে যে 250 থেকে 300 শব্দের মধ্যে লেখার, তো আমি 250 শব্দের মধ্যে লেখার চেষ্টা করেছি, ঠিক আছে? এই যে এখানে বলে দেওয়া আছে, অর্থাৎ 4টি অনুচ্ছেদ লিখতে হবে 250 শব্দের মধ্যে বা 300 শব্দের মধ্যে। তো আমি 250 শব্দের মধ্যে লিখেছি, তো এতটুকু লিখলেই যথেষ্ট। তো দেখো, আমাদেরকে যেটি বলা আছে পঞ্চম অধ্যায়ের বিবরণ ও বিশ্লেষণমূলক রচনা লিখি। তো প্রথম আছে 5.1 বিবরণমূলক রচনা লিখি, ঠিক আছে? বিবরণমূলক রচনা। তো নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবং 101 পৃষ্ঠায় এরকম একটা ছবি দেখতে পাচ্ছ। তো এরকমভাবে 4টি ছবি দেওয়া আছে, এখানেও একটা ছবি দেওয়া আছে। তো এই 4টি ধারাবাহিকভাবে ছবি দেওয়া আছে। তো এই 4টি ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো, ঠিক আছে? মূলত আমাদেরকে এই ছবিগুলো দেখে তারপরে হচ্ছে একটি বিবরণমূলক রচনা তৈরি করতে বলা হয়েছে এবং এক একটি ছবির জন্য এক একটি করে অনুচ্ছেদ লেখো। এই ছবিদের জন্য একটা অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে একটা প্যারা প্যারা আকারে লিখতে হবে, ঠিক আছে? 1 নম্বর অনুচ্ছেদ এটা লিখতে হবে, 2 নম্বর অনুচ্ছেদ লিখতে হবে, এইভাবে হচ্ছে 4টি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে আমাদেরকে। এবং রচনাটিতে আয়তন হবে, আমরা যে রচনাটি তৈরি করব এই 4টি অনুচ্ছেদ লিখব, আয়তন হবে কত? 250 থেকে 300 শব্দের মধ্যে, ঠিক আছে? আমি চেষ্টা করেছি 250 শব্দের মধ্যে লেখার। তো রচনার শুরুতে একটি শিরোনাম দাও, আমাদেরকে যেখানে একটি শিরোনাম দিতে বলা হয়েছে, এই যে শিরোনাম, ঠিক আছে? এখানে শিরোনামটা দিতে বলা হয়েছে। তো শিরোনাম দেওয়ার পরে বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো, ঠিক আছে? তো যদি তোমরা বইয়ের মধ্যে না লিখতে পারো তাহলে আমার যে বাংলা খাতা ওটার মধ্যেও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে ইনশাল্লাহ শুরু করব। তো আমি শুরু করতেছি। তো প্রথমে আমাদেরকে কি বলছে? অনুচ্ছেদ একে। তো আমি প্রথমে একটু দেখি, এই যে দেখতে পাচ্ছ সমুদ্রে উপকূলীয় একটি জ্বরের একটা দেখতে পাচ্ছ, ঘূর্ণিঝড়ের মতন, মানে উপকূলীয় জ্বর যেটা। তো এরকমই কিন্তু ছবির মধ্যে দেখা যাচ্ছে যে উপকূলীয় জ্বর, সমুদ্রের ঢেউ অনেক উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? তো কাজে আমরা বুঝতে পারলাম কি এটা উপকূলীয় জ্বর। তো আমরা এইভাবে একটা শিরোনাম দিব, প্রথমে শিরোনামটা এইভাবে দিতে পারি যে ঘূর্ণিঝড়ে জনজীবন বিপর্যস্ত, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা শিরোনাম দিলাম, ঘূর্ণিঝড়ে জনজীবন বিপর্যস্ত। তো অনুচ্ছেদ 1 এখান থেকে আমরা শুরু করব। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে। গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় 80টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে, ঠিক আছে? তো আমরা হচ্ছে অনুচ্ছেদ 1 এটা হচ্ছে আমরা শেষ করলাম। দেন হচ্ছে আমরা 101 পৃষ্ঠায় যাব, সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ, আমরা আগে ছবিটা দেখে নিই। ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে একটা নারিকেল গাছ পড়ে আছে, ঠিক আছে? গাছপালা কিন্তু ভেঙে গেছে, এই যে ঘরবাড়ি ভেঙে গেছে, টিনের যে ফাইল রয়েছে এক এক জায়গায় উপরে রয়েছে, এবং ছোটো ছোটো নৌকাগুলো কিন্তু ভেঙে গেছে উপকূলীয় অঞ্চলে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের তাণ্ডব। তো আমরা অনুচ্ছেদ 2টা কীভাবে লিখতে পারি? তো চলো এইভাবে লিখতে পারি। তো ছবিতে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তার ভয়ঙ্কর আক্রমণে ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড করে দিয়েছে। তো 2007 সালে 9 নভেম্বর একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। তো 11 নভেম্বর সামান্য দুর্যোগের আভাস পাওয়া যায়। এর পরের দিনই এটি ঘূর্ণিঝড় পরিণত হয়। তো 15 নভেম্বর সন্ধ্যা 6টার পর বাংলাদেশের পাথরঘাটায় বালেশ্বর নদীর কাছে উপকূলীয় অতিক্রম করে। তো ঝড়ের তাণ্ডবে উপকূলীয় জেলাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাজধানী ঢাকাসহ সারা দেশে জোড়ো হাওয়া সহ বিপুল পরিমাণে বৃষ্টিপাত হয়। তো বাংলাদেশে প্রায় 6 লক্ষ টন ধান নষ্ট হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা 2 নম্বর অনুচ্ছেদ এভাবে হচ্ছে লিখে দেবো। তো তারপর দেখো 3 নম্বর অনুচ্ছেদ আমরা কীভাবে লিখতে পারি। তো 3 নম্বর অনুচ্ছেদ লেখার আগে আমাদেরকে যেটি করতে হবে, ছবিটা খুব ভালোভাবে দেখতে হবে। তো ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা আশ্রয় কেন্দ্র, ঠিক আছে? অর্থাৎ ঘূর্ণিঝড়ের সময় যে আশ্রয় কেন্দ্র দেওয়া হয় সেটি, এবং এই নিচ দিয়ে কিন্তু পানি রয়েছে। আর আশ্রয় কেন্দ্র এইভাবেই কিন্তু দেওয়া হয় সাধারণত, কিন্তু একটু উঁচু করে, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু আশ্রয় কেন্দ্রের মতো দেওয়া হয় যাতে করে নিচে পানি থাকলেও উপরে যেন পানি না থাকে, ঠিক আছে? তো এটা মূলত আশ্রয় কেন্দ্র। তো আশ্রয় কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে অনুচ্ছেদ 3। তো অনুচ্ছেদ 3 আমরা কীভাবে লিখতে পারি চলো দেখা যাক। তো দেখো অনুচ্ছেদ 3-এ দুর্যোগকালীন জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া
মানুষদের জন্য প্রয়োজনীয় খাবার সরবরাহ করা। তো সরেজমিনে দেখা গেছে খাবারের অভাবে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে নিরাশ্রিত হয়। নারী ও পুরুষের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকলে সর্বস্তরের মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে আগ্রহী হবে। তো যেসব আশ্রয়কেন্দ্রে মাটির কিল্লা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, তো এই কথাটুকু তুমি হচ্ছে 3 নম্বর অনুচ্ছেদে লিখে দিতে পারো। তো তারপর হচ্ছে আমরা সর্বশেষ 4 নম্বর অনুচ্ছেদটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর এখানে কিন্তু যে ঘরবাড়ি সেগুলো কিন্তু পুনরায় নির্মাণ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ঘরবাড়ি তৈরি করার কাজ কিন্তু করতেছে। তো তারপর দেখি অনুচ্ছেদ 3 আমরা কীভাবে লিখতে পারি। তো অনুচ্ছেদ 3 আমরা এভাবে লিখতে পারি, খেয়াল করো। এই ছবিতে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়ি মেরামত করা হচ্ছে। তো রৌদ্রোজ্জ্বল আকাশ, লোকজন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করছেন, উপরে যাওয়া ও ভেঙে পড়া গাছপালা সরিয়ে ফেলছেন। আশ্রয়কেন্দ্র থেকে সবাই যে যার ঘরে ফিরে গেছেন। লোকজন এখন ভেঙে ভেঙে যাওয়া ঘর ঠিক করছেন, রাস্তাঘাটে গাছপালা পড়ে আছে তা পরিষ্কার করছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের 4 নম্বর অনুচ্ছেদ। তো অনুচ্ছেদে এই কথাটুকু তুমি হচ্ছে লিখে দিবি, তাহলেই হবে। তো তারপর দেখো আমাদের আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে এই 103 নম্বর পৃষ্ঠার নিচে যে কাজটি বলা হয়েছে যে তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। অর্থাৎ আমরা যে রচনাটি লিখলাম এটা কিন্তু আমাদের সহপাঠী, অর্থাৎ তোমাদের যে সহপাঠী তাদেরকে দেখাতে বলা হয়েছে। এবং তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামত গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। ঠিক আছে, তো আমাদের 4টি গুরুত্বপূর্ণ অংশ লিখতে হবে। 1টি 2টি 3টি 4টি দিয়ে দিয়েছে, তো 4টি লাইনে হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো চলো এটা যে আনসার স্ক্রিপ্ট সেটা এখন আমরা দেখি। তো 4টি আমি লিখেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে খেয়াল করো। তো 1 নম্বরে দিয়েছি আমি হচ্ছে বাংলাদেশ প্রায়ই সময় উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাত আনতে দেখা যায় এবং ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ি গাছপালা সব ধ্বংস করে দিয়েছে। এখানে করে হবে, বাসিন্দারও হবে এখানটায়। ঠিক আছে, ও হবে না। তো তারপর দেখো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। এবং সর্বশেষ যেটা আমি দিয়েছি, ঘূর্ণিঝড় চলে গেলে মানুষ ঘরবাড়ি পুনরায় তৈরি করে বা নির্মাণ করে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা 104 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি। তো এটিও কিন্তু আমাদেরকে 200 শব্দের মধ্যে তৈরি করতে বলা হয়েছে। তো যাক, পরবর্তী পর্বে আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।